শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। রাত তখন গভীর। ঘড়ির কাঁটা হয়তো 2 বা 2.5 ছুঁই ছুঁই। উত্তরবঙ্গের সেই পিচ ঢালা কালো রাস্তাটা যেন কোনো এক বিশাল অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে অরণ্যের গভীরে। দুপাশে ঘন শাল সেগুনের জঙ্গল, মাথার উপর মেঘলা আকাশ। চাঁদটা যেন আজ কোনো এক লুকোচুরি খেলায় মেতেছে। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে যেটুকু আলো বেরোচ্ছে, তাতে রাস্তার ধারের গাছগুলোকে মনে হচ্ছে এক একটা অতিকায় দানব হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। সৌম্যর বাইকের হেডলাইটের জোরালো আলো সেই অন্ধকার চিড়ে এগিয়ে চলেছে। ডুয়ার্সের একেবারে ভিতরের দিকে একটা প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রাম। সেখানে পৌঁছনোই ওর লক্ষ্য। সেখান থেকে ভোরের প্রথম আলোয় পাহাড়ের গায়ে যে সোনা রং লেগে থাকে, সেই ল্যান্ডস্কেপটা ক্যামেরাবন্দি করতে না পারলে ওর ট্রিপটাই বৃথা। আরে ধুর, ম্যাপটা কি আর কাজ করবে না নাকি? এই এক সমস্যা, একটু জঙ্গলের ভেতরে ঢুকেছি কি ঢুকিনি, নেটওয়ার্ক গায়েব। রণবীর বলেছিল রাত বিরেতে এই রাস্তাটায় না যেতে, কিন্তু কি করি, আমার পারফেক্ট শটের নেশা মাথায় চাপলে তো আর কাণ্ডজ্ঞান থাকে না। এখনো 30 মাইল, না হলে তো গন্তব্যে পৌঁছতে পারবো না। ভোর হয়ে যাবে বলেই তো মনে হচ্ছে, স্পিডটা একটু বাড়াতে হবে। সৌম্য স্পিডোমিটারের কাঁটাটা 80-90 ঘরে তুলে দিল। ইঞ্জিনের এক টানা গোঁ গোঁ শব্দ নির্জনতাকে খান খান করে দিচ্ছে। কিন্তু যত এগোচ্ছে রাস্তাটা যেন বদলে যাচ্ছে। পিচ রাস্তা কখন যে মোরামের লাল রাস্তায় মিশে গেছে খেয়ালই করেনি সৌম্য। চারিদিক এখন আরও নির্জন, শুধু কুচকুচে অন্ধকার, অদ্ভুত এক নিস্তব্ধতা। এমনকি বন্য পশু পাখিরাও যেন কোনো এক অজানা আতঙ্কে চুপ করে রয়েছে। হঠাৎ এক ঝটকায় বাইকটা কেঁপে উঠল। ইঞ্জিনে একটা অদ্ভুত খটখটে শব্দ, আর মুহূর্তের মধ্যে সব শান্ত। হেডলাইটের আলোটা একবার দপদপ করে নিভে গেল। সৌম্য ব্রেক কষে থামালো। এই রে, এ আবার কি হলো? দোষ, এই পুরনো গাড়িটা নিয়ে বেরোনোটাই ভুল হয়েছে। এই মাঝ জঙ্গলে এত রাত্রে এখন এখন সারানোর কাকে পাবো? চাবিটা একটু ঘুরিয়ে, আরে স্টার্টটা নে না। ধর, ব্যাটারিটাও কি বসে গেল নাকি? সৌম্য বাইক থেকে নামলো। চারিদিক তখন ঘুটঘুটে অন্ধকার। ওর নিজের নিঃশ্বাসের শব্দও যেন ওর কানে প্রতিধ্বনিত হচ্ছে। মোবাইলের টর্চটা জ্বালতেই দেখল ইঞ্জিনের তলা থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে সৌম্য অনুভব করল এক অদ্ভুত শীতলতা। বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে। বনের ভেতর থেকে এক ধরনের খসখস শব্দ আসছে, যেন কেউ
শুকনো পাতার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু টর্চ জ্বাললে কিছুই দেখা যাচ্ছে না। ঠান্ডাটা হঠাৎ এত বাড়লো কোত্থেকে? আর এই পায়ের শব্দটা কার? কোনো জন্তু জানোয়ার নয়তো? না না, ভয় পেলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আশেপাশে কোনো লোকালয় বা থাকার জায়গা থাকলে রাতটুকু কোনোভাবে। সৌম্য টর্চের আলোটা চারিদিকে ঘোরাতে ঘোরাতে দেখল রাস্তার বাঁ দিকে জঙ্গলটা একটু কম ঘন। সেখানে একটা সরু মেঠো পথ চলে গেছে মাঠের দিকে। অনেক দূরে কুয়াশার আস্তরণ ভেদ করে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছে, যেন কোনো লণ্ঠন বা তেলের কুপির আলো। এই অন্ধকারে ওই এক চিলতে আলোই যেন বাঁচার আশা। সৌম্য বাইকটা লক করে সেই মেঠো রাস্তায় পা বাড়ালো। মাঠের ঘাসগুলো লম্বা লম্বা, তার পায়ে ঘষা লেগে একটা শিরশিরে শব্দ হচ্ছে। যত এগোচ্ছে মাঠটা যেন আরো বড় মনে হচ্ছে। অন্ধকার যেন তরল হয়ে গায়ে লেগে যাচ্ছে। কি কি হচ্ছে ব্যাপারটা? আলোটা কি একটু দূরে সরে যাচ্ছে, নাকি আমারই মনের ভুল? কি বিচ্ছিরি একটা গন্ধ আসছে। পচা আষ্টে গন্ধ। মনে হচ্ছে আশেপাশে কোনো ভাগাড় আছে, কিন্তু এই রাতের বেলায় এখানে আলো জেলে কারা রয়েছে? একবার এই মাঠটা পেরোতে পারলেই। ঠান্ডায় পাটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে টেনে ধরছে। সৌম্যর বুকটা ধরফর করছে। দ্রুত হাঁটতে শুরু করলো। হঠাৎ ওর মনে হলো কেউ একজন তার ঠিক পিছনে পিছনেই হাঁটছে। ও থামলে শব্দটা থেমে যাচ্ছে, ও হাঁটলে আবার শব্দটা শুরু হচ্ছে। সৌম্য সাহস সঞ্চয় করে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বিস্তীর্ণ ধুধু প্রান্তর আর কুয়াশার ঘন চাদর। সামনে তাকাতেই দেখল আলোটা এখন অনেকটা কাছে। একটা মাটির দেওয়াল, আর তার উপর খড়ের চাল। বাইরে একটা পুরনো কাঠের তক্তায় ঝোলানো ভাঙাচোরা বোর্ড। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা হরিচরণের হোটেল। টিমটিমে কুপির আলোয় দরজার সামনে একজন মহিলা বসে আছেন। মহিলা পাথরের মতো স্থির। সৌম্যর গলার আওয়াজ যেন আটকে এলো, কিন্তু কোনো মতে নিজেকে সামলে সৌম্য ডাকল, শুনুন দিদি, আমার বাইকটা না খারাপ হয়ে গেছে। মাঝ রাস্তায় বড্ড ফেঁসে গেছি। একটু সাহায্য পাওয়া যাবে? মানে আজ রাতটা একটু থাকা যাবে এখানে? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। কুপির আলোটা নিচ থেকে তার মুখের উপর পড়ায় চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। শুধু হাত বাড়িয়ে ভিতরের অন্ধকারময় ঘরটার দিকে ইঙ্গিত করল। সৌম্য দেখল
এই টিমটিমে আলোয় ভিতরের পরিবেশটা আরও রহস্যময়। নিস্তব্ধ হোটেলের ভিতরে কিসের যেন একটা শব্দ আসছে, যেন মনে হচ্ছে অনেকে মিলে বসে চিবিয়ে চিবিয়ে কিছু একটা খাচ্ছে। ভুল ভুল করলাম না তো এখানে এসে? ভদ্রমহিলার চোখের দৃষ্টি কেমন যেন প্রাণহীন, কিন্তু এখন উপায় বা কি? বাইরে যা অন্ধকার, তার চেয়ে এই হোটেলটায় খানিকটা সেফটি আছে, যদিও ভিতরটা কেন জানি না থমথম করছে। সৌম্য হোটেলের দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ল। এক অদ্ভুত শীতলতা ভিতর থেকে যেন ওকে ধাক্কা মেরে বের করে দিতে চাইছে। মাটির দেওয়ালের গায়ের নোনা ধরা গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে সেই তীব্র আষ্টে পচা গন্ধ। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে কুপির আলোয় কিছু অস্পষ্ট অবয়ব নড়ে চড়ে উঠছে। সৌম্যর মনের ভিতর একটা সতর্ক বার্তা যেন বারবার ওকে নাড়া দিয়ে যাচ্ছে। ভিতরে যাস না সৌম্য, ফিরে যা। কিন্তু যাবেই বা কোথায়? পিছনে ফিরলেই তো সেই অন্তহীন অন্ধকার প্রান্তর, আর সঙ্গে একটা বিকল বাইক। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে খিলখিল করে একটা হাসির শব্দ। সৌম্য চমকে উঠে টর্চটা ঘোরাতেই দেখল সেই হোটেলের কোণে বসে থাকা ভদ্রমহিলা কিছু একটা বলার চেষ্টা করে সৌম্যর দিকে জুলজুল করে তাকিয়ে আছে। ভয় নেই গো বাবু, ভেতরে এসো। আমরা কেউ বাঘ ভাল্লুক নই যে তোমায় চিবিয়ে খেয়ে ফেলবো। এই আকাল রাতে বাইরে দাঁড়িয়ে থাকলে হিমে শরীর জমে যাবে যে। মহিলার নাম পদ্মা, বয়স বোঝা দায়। পরনে একটা ময়লা সাদা শাড়ি, মাথায় ঘোমটাখানা অনেকখানি টানা। কুপির ম্লান আলোয় ওর মুখটা ধবধবে সাদা দেখাচ্ছে, যেন শরীরে এক ফোঁটা রক্ত নেই। ওর ঠোঁটের কোণে একটা অদ্ভুত বাঁকা হাসি লেগে আছে। এই মহিলাটা আবার কি? আর এই রকম নির্জন জায়গায় মাঝ রাতে একা একা হোটেলের বাইরে বসে বসে করছেটাই বা কি? আর গলাটাও কেমন যেন একটা, মনে হচ্ছে যেন কেমন একটা অন্যরকম ভাবে কথা বলছে। কিন্তু এখন রাতে সাহায্য পাওয়াটাই তো বড় কথা। যদিও কেন জানি না একে দেখে আমার অস্বস্তিটা যেন বেড়েই চলছে। খানিকটা সাহস সঞ্চয় করে সৌম্য বলল, না মানে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। সকালের আগে তো ঠিক করা যাবে না, আর ঠান্ডাটাও বাড়ছে। রাত্রিরটুকু যদি কাটাতে পারতাম, আর যদি কিছু খাবারের ব্যবস্থা হতো, খুব খিদে পেয়েছে। খাবার? ও হরিচরণ, ছেলের কথা শোনো। রাত দুপুরে অতিথি এসেছে গো। কতদিন পর কেউ খাবারের খোঁজে আমার দুয়ারে এলো। যাও যাও বাবু, ভেতরে যাও। পদ্মা দিদি যখন বলেছে তখন তোমার কোনো অযত্ন হবে না। এখানে সবাই আসে, কেউ খেয়ে শান্তি পায়, কেউ আবার পদ্মা কথা শেষ করল না। ও শুধু ওর লম্বা ফ্যাকাশে হাতটা দিয়ে ভিতরের দিকের একটা টেবিল দেখিয়ে দিল।
সৌম্য দ্বিধা ভরে দাঁড়ালো সেই টেবিলের সামনে। হোটেলের ভিতরে ঢোকা মাত্রই কান ফাটানো নিস্তব্ধতা ওকে গ্রাস করল। ভিতরে 4-5 জন মানুষ বসে খাচ্ছে, কিন্তু কারোর থালায় এতটুকু শব্দ নেই, কারোর কথা বলারও কোনো শব্দ নেই। তারা যেন কোনো এক মোহগ্রস্ত অবস্থায় যান্ত্রিকভাবে হাত নাড়ছে। সৌম্য একটা কাঠের চেয়ার টেনে বসে পড়ল। চেয়ারটা নড়বড়ে। বসা মাত্রই ক্যাঁচ করে একটা বিশ্রী শব্দ হলো। অমনি সবকটা লোক একসঙ্গে খাওয়া থামিয়ে সৌম্যর দিকে ঘাড় ঘোরালো। প্রত্যেকের চোখ সাদাটে, মণিগুলো যেন স্থির হয়ে আছে। এরা সবাই আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? উফ, এই নিস্তব্ধতা তো আমাকে পাগল করে দেবে। এদের কারোর মুখে কোনো অভিব্যক্তি নেই, মনে হচ্ছে যেন সবকটা পাথরের মূর্তি। আর ওই বাইরের মহিলাটা ওভাবে আমার দিকে তাকিয়ে হাসছে কেন? ঠিক তখনই অন্ধকার রান্নাঘর থেকে বেরিয়ে এলো হোটেলের মালিক হরিচরণ। হাতে একটা বড় অ্যালুমিনিয়ামের থালা। তার হাঁটার শব্দ নেই বললেই চলে, যেন মেঝেতে পা না ঠেকিয়েই ভেসে ভেসে আসছে। সৌম্যর সামনে থালাটা নামিয়ে রাখল। থালায় ধোঁয়া ওঠা ভাত আর ডাল, কিন্তু কেমন যেন কালচে রঙের। খান বাবু, পেট ভরে খান। রাতের বেলা হরির হোটেলে কেউ অভুক্ত ফেরে না। তবে মনে রাখবেন, আমাদের এখানে একবার যে পাত পারে তার আর বাইরে খাওয়ার মুখ রোচে না। ধন্যবাদ। ইয়ে মানে বলছিলাম কি, একটু কালো কালো লাগছে না? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। প্রথম গ্রাসটা মুখে তুলতেই মেজাজটা কেমন বিগড়ে গেল সৌম্যর। তো নুনই নেই, একদম নুন ছাড়া খাওয়া যায় নাকি? দাদা, আপনারা লবণ দেননি? লবণের কৌটোটা একটু দিন তো। কথাটা শোনা মাত্রই হরিচরণের গলা হঠাৎ ভারী আর গম্ভীর হয়ে গেল। লবণ? না বাবু, আমাদের এখানে লবণের কারবার নেই। নুন খেলে যে শরীর ভারী হয়, কত রকম গন্ডগোল। আমরা হালকা থাকতে ভালোবাসি। যা দিয়েছি তাই খান। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খাবার মুখে তোলা যাবে না। নুন খেলে শরীর ভারী হয়ে যায়? ই আবার কেমন কথা? লোকটা কি পাগল নাকি? আর এই ভাতগুলো থেকে কেমন যেন একটা ছাই ছাই গন্ধ। খিদেটাও পেয়েছে, কিন্তু এই খাবার তো মুখে দিতেও রুচি হচ্ছে না। মনে হচ্ছে এই লোকটা আর ওই মহিলা মিলে আমায় কোনো একটা ফাঁদে ফেলতে চাইছে। সৌম্য লক্ষ্য করল হরিচরণ ওর খুব কাছে দাঁড়িয়ে আছে। ওর নিঃশ্বাসের শব্দ সৌম্য শুনতে পাচ্ছে না। হঠাৎ সৌম্যর নজর গেল ঘরের ভিতরে এক কোণে রাখা একটা পুরনো বিশাল আয়নার দিকে। আয়নাটা ধুলোয় ধূসরিত হয়ে আছে। সৌম্য আয়নার দিকে তাকাতেই নিজের প্রতিফলনটা স্পষ্ট দেখতে পেল, কিন্তু ঠিক ওর পিছনেই দাঁড়িয়ে থাকা হরিচরণের কোনো প্রতিফলন আয়নায় নেই। শুধু সৌম্যর একা বসে থাকার
প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সৌম্যর রক্তহীন হয়ে এলো। ও ঘাড় ঘুরিয়ে দেখল হরিচরণ ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় ও উধাও। পাশের টেবিলের যে লোকগুলো খাচ্ছিল, আয়নায় তাদের টেবিলটাও শূন্য দেখাচ্ছে। আপনি আপনার আয়নায় আপনাকে তো দেখা যাচ্ছে না, কিন্তু কেন? আয়না আয়না তো শুধু শরীরের ছবি দেখায় বাবু। আমাদের কি আর শরীর আছে? আমরা তো সেই কবে মিশে গেছি এই মাটির সঙ্গে। পদ্মা, দেখো বাবু কেমন যেন ঘাবড়ে গেছে, ওনাকে একটু যত্ন করে খাওয়াও। হরিচরণের কথা শেষ হওয়ার আগেই দরজায় দাঁড়ানো পদ্মা ভেতরে ঢুকে এলো। ওর শাড়ির আঁচলটা যেন খসে পড়ছে, আর দেখা যাচ্ছে ওর গলার কাছে একটা গভীর কাটা দাগ, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছিল। ও সৌম্যর দিকে এক পা করে এগিয়ে আসছে। ওর হাতগুলো অস্বাভাবিক লম্বা। না, এ তো হতে পারে না। আমি কি স্বপ্ন দেখছি? এরা কেউ মানুষ নয়, এরা সবাই। উফ, আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক পালাতে হবে। সৌম্য টেবিলটা ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজার দিকে দৌড় দিতে গেল, কিন্তু দেখল দরজাটা আর নেই। সেখানে শুধু জমাট বাঁধা অন্ধকার দেওয়াল দাঁড়িয়ে আছে, আর পিছন থেকে ধেয়ে আসছে সেই উৎকট পচা গন্ধ আর হরিচরণের গা কাঁপানো হাসির শব্দ। সৌম্যর গলার কাছে একটা দলা পাকানো আতঙ্ক যেন দাউ দাউ করে জ্বলছে। সৌম্য টেবিল থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখল ওর পা দুটো যেন আর নিজের বশে নেই, অবশ হয়ে আসছে। দরজাটা যেখানে ছিল সেখানে এখন শুধুই নিরেট মাটির দেওয়াল। ঘরটা যেন ক্রমশ ছোট হয়ে আসছে। টিমটিমে কুপির আলোয় ছায়াগুলো দেওয়ালে এমন ভাবে দুলছে যেন এক একটা জীবন্ত ভূত। সামনে বসে থাকা পদ্মা আর হরিচরণের চোখের দৃষ্টি সৌম্যর বুক চিরে আর পার হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই বাস্তবে হতে পারে না। আমি নিশ্চয়ই কোনো একটা ঘোরের মধ্যে আছি। আমার কি কোনোভাবে বাইকে অ্যাক্সিডেন্ট হলো? আমি কি চোট পেলাম, নাকি হ্যালুসিনেশন হচ্ছে? কিন্তু এই গুমট গন্ধটা আর কাঁপানোর ঠান্ডাটা, এগুলো তো মিথ্যে হতে পারে না। ওভাবে হাসছে কেন? পদ্মা, ওই মহিলার গলায় ওই কাটার দাগটা, না না না। পদ্মা ওর লম্বা ফ্যাকাশে আঙুল দিয়ে টেবিলের উপর একটা কাল্পনিক রেখা টানতে শুরু করলো। ওর নখগুলো বড় অদ্ভুত, যেন মাটির তলা থেকে খুঁড়ে বের করা কোনো পুরনো হাড়গোড়। ওর মাথাটা একদিকে কাত করে সৌম্যর দিকে তাকালো। ওর ঘাড়টা ঘোরানোর সময় একটা কর শব্দ হলো, যেন শুকনো কাঠ ভেঙে যাচ্ছে। কি হলো গো বাবু, অমন থরথর করে কাঁপছো কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এখানে যারা আসে তাদের সবাইকে আমরা খুব যত্ন করি। তুমি আমাদের প্রথম অতিথি নও, এর আগেও অনেকে এসেছে, তারা তো কেউ যাওয়ার নাম করে না।
তুমি কেন ছটফট করছ? আমাকে যেতে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি কোনো খাবার চাই না। আমার বাইক যেমন আছে তেমন থাক। আমি হেঁটেই চলে যাব। আমাকে এই দেওয়ালটা সরিয়ে দিন। আপনারা কারা? আপনারা আপনারা কারা? হরিচরণ ধীর পায়ে সৌম্যর পাশে এসে দাঁড়ালো। ওর একটা হাত সৌম্যর কাঁধে রাখল। সৌম্যর মনে হলো ওর কাঁধের ওপর 1 মণ ওজনের বরফ কেউ চাপিয়ে দিয়েছে। সেই স্পর্শে কোনো উষ্ণতা নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। বাইরে গিয়ে কি করবেন বাবু? বাইরে তো শুধু শূন্যতা। তার চেয়েই বেশ আছেন। দেখুন, আপনার জন্যই আজ মাছের ঝোল রেঁধেছে পদ্মা। কত বছর পর এই হোটেলে উনুন জ্বলেছে জানেন? যে বছরই বড় ব্রিজটা তৈরি হলো আর আমাদের জমিগুলো কেড়ে নেওয়া হলো, সেই থেকেই উনুন ঠান্ডা হয়েছিল। আপনি আসার খবর পেয়েই আমরা আবার সব সাজিয়েছি। ওনারা এইসব কি কথা বলছেন? ওই ব্রিজটা, হ্যাঁ, ওটার কথা তো আমি শুনেছি। 20 বছর আগে একটা ভয়ঙ্কর বন্যায় এই গোটা গ্রামটা তলিয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ মারা গিয়েছিল কোনো খাবার না পেয়ে। কিন্তু এরা এরা কারা? এরাই কি সেই সব অতৃপ্ত আত্মা? আমার আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই তো পাশের পাশের ওই টেবিল থেকে লোকটা লোকটা ওর তালা চাটছে। কিন্তু থালায় তো কিছু নেই। আছে আছে থালার উপরে কিছুটা কিছুটা জ্বলন্ত কয়লা। সৌম্য এবার খেয়াল করল, যারা এতক্ষণ নিচু হয়ে খাচ্ছিল তারা সবাই একসঙ্গে থালা সরিয়ে দিয়ে সৌম্যর দিকে ঘুরে বসেছে। চারিদিক থেকে কেমন কর কর করে হাড় ভাঙার শব্দ। তাদের সবার চোখের কোটর থেকে এক প্রকার কালো তরল গড়িয়ে পড়ছে। তারা সমস্বরে একটা অদ্ভুত গোঙানি শুরু করলো। ঘরটা হঠাৎ একটা পচা, আরো তীব্র আষ্টে গন্ধে ভরে উঠল, যেন বহু বছরের কোনো এক কবরখানা খুলে দেওয়া হয়েছে। বাবু, আমাদের না খুব জল তেষ্টা পেয়েছে। আমাদের জিভগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি আমাদের একটু জল দেবে? তোমার ওই টকটকে লাল রক্তগুলো কি খুব নোনতা? একটু চেখে দেখবো? পদ্মা এবার টেবিলের উপর হামাগুড়ি দিয়ে উঠে সৌম্যর দিকে এগোতে লাগলো। ওর শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে। হাড়ের কর্কর শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সৌম্যর দম বন্ধ হয়ে আসছে। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হরিচরণের হাতের মুঠো ওর কাঁধে লোহার মতো চেপে বসে আছে। না 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 না, আমাকে তো কিছু একটা করতেই হবে। এভাবে চুপ করে বসে থাকলে এরা আমাকে ছিঁড়ে খাবে। আমার পকেটে একটা দেশলাই আছে। অশরীরীরা শুনেছি আগুন ভয় পায়। আমাকে চেষ্টা করতে হবে। উফ, এই লোকটার হাত থেকে আমি তো নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছি না। উফ, উফ, মনে হচ্ছে আমার শরীরটার রক্ত জমে বরফ হয়ে যাচ্ছে। আমায় ছেড়ে দিন আমাকে। আপনারা মৃত। আপনারা কেউ বেঁচে নেই। এই হোটেল, এই খাবার সব মিথ্যে। আমাকে এখনই যেতে হবে। আমাকে যেতে হবে। সব মিথ্যে। মিথ্যে? বাবু, আপনি এখনো সত্যিটা বুঝতে পারছেন না।
সত্যিটা তো আপনার নিজের পকেটে রাখা আয়নাটাই বলে দেবে। একবার দেখুন না, আপনার ব্যাগে থাকা ওই ক্যামেরাটা চালিয়ে দেখবেন আপনার ছায়াটাও আমাদের মতোই হারিয়ে গেছে। সৌম্যর হাত কাঁপতে কাঁপতে ওর জ্যাকেটের পকেটের ভিতর গেল। ও অনুভব করলো ওর হার্টবিট অস্বাভাবিক দ্রুত চলছে, নাকি একেবারে থেমে গেছে। লণ্ঠনের আলোটা হঠাৎ দপ করে নিভে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা ঘোর অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারে শুধু জ্বলজ্বল করতে লাগলো পদ্মা আর হরিচরণের সেই অমানসিক সাদা চোখগুলো। অন্ধকার যেন এখনো জীবন্ত। লণ্ঠনের আলো নিভে যাওয়ার পর সেই কুচকুচে অন্ধকারে সৌম্য অনুভব করলো ওর চারপাশের বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সেই অন্ধকারেও ও স্পষ্ট দেখতে পাচ্ছে অনেকগুলো সাদা চোখ ওর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। কোনো মানুষের চোখ ওভাবে অন্ধকারে জ্বলে না। ভয়ার্ত সৌম্য নিজের পকেট থেকে কাঁপতে কাঁপতে মোবাইলটা বের করল। টর্চটা জ্বালতেই ওর মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। না না, এ হতে পারে না, না 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 না। এতক্ষণ ও যে টেবিলে বসেছিল সেই কাঠের টেবিলটা আসলে একটা শ্যাওলা ধরা পাথরের স্তূপ, একেবারে শ্মশানের চিতার মতো। আর যে খাবারগুলো ও এতক্ষণ দেখছিল সেগুলো ভাত ডাল নয়, বরং পোড়া হাড়ের গুঁড়ো পচা মাংসের স্তূপ। ওর সামনে রাখা জলের গ্লাসটায় কালচে লাল রক্ত টলটল করছে। হায় ঈশ্বর, আমি এসব কি দেখছি? তবে কি আমি নরকে ঢুকে পড়েছি? এই গন্ধ, এটা তো শুধু পচা গন্ধ নয়, এটা পোড়া লাশের গন্ধ। হরিচরণ কোথায়? পদ্মা কোথায়? ওই তো, ওগুলো কি? টর্চের আলোয় সৌম্য দেখল হোটেলের দেওয়ালগুলো আসলে মাটির নয়, মানুষের হাড় কঙ্কাল মাথার খুলি দিয়ে তৈরি। আর সামনে দাঁড়িয়ে থাকা হরিচরণের অবয়বটা ধীরে ধীরে গলে যাচ্ছে। ওর গায়ের চামড়াগুলো মোমের মতো খসে খসে পড়ছে মেঝেতে। নিচ থেকে বেরিয়ে আসছে একটা বীভৎস কঙ্কাল সার আকৃতি। আর পদ্মা, যে মহিলাটি বসেছিল তার সামনে, তার মাথাটা এখন একপাশে ঝুলে আছে, শুধু গলার চামড়াটুকুতে ভর করে। কি হলো গো বাবু, খাবার দেখে ঘেন্না লাগছে? আমরা তো এগুলোই খাই গো। 20 বছর আগে যখন গ্রামটা বন্যায় তলিয়ে গেল, তখন এই হরির হোটেলই ছিল উঁচু জায়গায়। আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু 4 দিন ধরে কোনো খাবার আসেনি। খিদের জ্বালায় আমরা সেদিন শেষ হয়ে গেছিলাম গো বাবু। ও সেদিনের কথা ভাবলে আজ বুকটা ফেটে যায়। চুপ করুন, চুপ করুন। কারা আপনারা? আমি আপনাদের কেউ নই, আমি আপনাদের কোনো ক্ষতিও করিনি। আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে বেরোতে চাই। বেরোবেন? কোথায় বেরোবেন? এই হোটেলের সীমানা কি এতই ছোট ভাবলেন? একবার যখন এই চৌকাঠ পেরিয়েছেন, তখন আপনি আমাদেরই একজন। আপনি নুন চেয়েছিলেন না? নুন খেলে মায়া বাড়ে, শরীর ভস্ম হয় না। আমরা চেয়েছিলাম আপনি আমাদের মতো হালকা হয়ে যান। হরিচরণ এগিয়ে এলো। ওর হাড়ের আঙুলগুলো সৌম্যর জ্যাকেটটা খামচে ধরল। সৌম্য পাগলের মতো চিৎকার করতে করতে হরিচরণকে ধাক্কা দিয়ে দৌড়ানোর চেষ্টা করল। এবার আর কোনো মাটির দেওয়াল ওকে আটকালো না। ও
ও দৌড়তে দৌড়তে হোটেলের বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে ও যা দেখল তাতে ওর হৃৎপিণ্ড যেন থমকে গেল। বাইরে সেই মাঠ নেই, সেই মেঠো রাস্তা নেই, চারিদিকে শুধু ধুধু করছে শ্মশান, আর সেই শ্মশানের মাঝে জ্বলছে সারি সারি চিতা। আকাশের চাঁদটা এখন টকটকে লাল, যেন একটা রক্তের গোলক। সৌম পিছনে তাকিয়ে দেখল সেই টিমটিমে লণ্ঠন হাতে হরিচরণ আর পদ্মা ওর দিকে ধীর পায়ে হেঁটে আসছে, আর ওদের পিছনে আরো শত শত ছায়া, যারা সবাই এক তালে হেঁটে আসছে ওর দিকে। হয়তো তারাও এককালে এই হোটেলেই আশ্রয় নিয়েছিল। না না, এ হতে পারে না, আমি তো জীবন্ত। আমার আমার বাইক ওই তো দূরে, আমার বাইক, আমাকে ওখানে পৌঁছতেই হবে। ওটা ওটা তো আমারই বাইক। আমার আমার শরীরটা এত এত হালকা লাগছে কেন? আমি 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 হাওয়ার শব্দ শুনতে পাচ্ছি না। আমার পায়ের পায়ের নিচে ঘাসগুলো স্পর্শ করতে পারছি না। সৌম্য দৌড়তে দৌড়তে সেই ব্রিজের মাথায় পৌঁছলো, যেখান থেকে ও বাইক নিয়ে এসেছিল। ব্রিজের রেলিংয়ের এক জায়গায় লোহার শিকগুলো দুমড়ে মুচড়ে নিচে পড়ে আছে। ও নিচে উঁকি দিল। নিচে পাথরের উপর একটা বাইক পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে একজন নিথর মানুষের দেহ। সৌম্য নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো। হাত কাঁপছে। তারপর ক্যামেরাটা অন করে ফ্রন্ট মোডে নিজের মুখের দিকে তাকালো। স্ক্রিনে কোনো মুখের অবয়ব ফুটে উঠছে না, সেখানে শুধুই একটা কুয়াশার মতো ধোঁয়াটে আকৃতি। নিজের হাতে চিমটি কাটল। না, কোনো ব্যথা বা কোনো অনুভূতি নেই। আর বাইকের পাশে পড়ে থাকা দেহটা অবিকল সৌম্যর মতো দেখতে। বুঝলেন তো বাবু, রাত 2:30টার সময় যখন ওই বাঘটা নিতে গিয়ে আপনার গাড়িটা গড়বড় করলো, আপনি তখনই আমাদের অতিথি হয়ে গেছিলেন। আপনি নিজের শরীরের নিচে তাকিয়ে দেখুন, আপনার ওই শরীরটার আর কোনো কাজ নেই। ওটা এখন শুধু পিঁপড়ে আর শিয়ালের ভোজ। আসুন বাবু, রাত শেষ হয়ে আসছে। আমাদের হোটেলে আজ নতুনের উৎসব হবে। না 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 না, এটা হতে পারে না। আমি মরে যেতে পারি না। আমার ক্যামেরা, আমার ছবিগুলো। আমি তো ডুয়ার্স যাচ্ছিলাম। মা মা বাড়িতে অপেক্ষা করছে আমার জন্য। মা মা! সৌম্যর চিৎকার সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। ভোরের প্রথম আলো যখন ফুটল, তখন কুয়াশা কাটতে শুরু করেছে। ডুয়ার্সের জঙ্গলের সেই মেঠো রাস্তার মোড়ে কোনো হোটেল নেই। সেখানে শুধু একটা পুরনো জীর্ণ বট গাছ, আর তার নিচে কয়েকটা পাথর পড়ে আছে। স্থানীয়রা বলে ওটা অভিশপ্ত জায়গা। সকাল 8টা নাগাদ পুলিশ আর গ্রামবাসীরা ব্রিজের নিচে সৌম্যর দেহটা উদ্ধার করে। ওর চোখে মুখে এক অদ্ভুত আতঙ্কের ছাপ লেগে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সৌম্যর ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল এক মুঠো পোড়া কালো হাড়ের গুঁড়ো। আর ওর ক্যামেরার মেমোরি কার্ডটা যখন চেক করা হলো, সেখানে শেষ 2টো ছবি পাওয়া গিয়েছিল। প্রথম ছবি, অন্ধকারে একটা হোটেলের সাইনবোর্ড, যাতে লেখা হরিচরণের হোটেল। আর দ্বিতীয় ছবি, একটা অন্ধকার ঘরে সৌম্যর নিজস্বী, যেখানে ওর পাশে দাঁড়িয়ে আছে পচা চামড়া আর কঙ্কাল সার এক লোক, যার গলায় কোনো এক দানবীয় অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন। সৌম্য আর কোনো দিন ডুয়ার্স পৌঁছতে পারেনি, কিন্তু সেই নির্জন রাস্তায় আজ মাঝরাতে কোনো বাইক
খারাপ হলে এখনো নাকি দূরে একটা টিমটিমে লণ্ঠনের আলো দেখা যায়, আর এক মহিলার খসখসে গলার আওয়াজে ভেসে আসে, আসুন বাবু, ভেতরে আসুন, খিদের জ্বালায় বাইরে দাঁড়িয়ে থাকবেন না। নিশিরাতের অতিথি গল্পটা আজ এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। আর তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রাখব। ও হ্যাঁ, আজকের গল্প নিশিরাতের অতিথি, এই গল্পের লেখক এবং গল্প পাঠে আমি ছিলাম আপনাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে ছিল অন্তরা এবং মিনহাজুল। এবার সময় হয়েছে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণার। তারা হলেন ঝর্ণা খাতুন, স্নেহা দাস, সাগর ভৌমিক, সুপর্ণা পাত্র, রিয়া দাস, বুধিয়া নায়েক, পঞ্চমী সান্যাল, অর্ণব সান্যাল, আয়শা স্মৃতি, মোহিনী ভট্টাচার্য, অরুণিমা সেন, সীমা গিরি, অপর্ণা সামন্ত, সৃজা মুখার্জি, রচনা সামন্ত, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সৌম্য যে হোটেলে বাইক খারাপ হয়ে যাওয়ার পর গিয়ে পৌঁছেছিল সেই হোটেলের নাম কি? জানি প্রশ্নটা বেশ সহজ, তাই মন দিয়ে গল্পটা শোনা হয়ে থাকলে চটপট উত্তর দেওয়াই যাবে। তাই সময় নষ্ট না করে মোবাইল ফোনটা নিন আর সঠিক উত্তর টাইপ করুন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে আগামী পর্বে, অর্থাৎ আগামী শনিবার। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আগামীকাল অর্থাৎ রবিবার দেখা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভালোবাসার প্রথম গল্প নিয়ে, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। ভালো থাকবেন, ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখবেন।